তাহলে আমরা প্রথম অধ্যায়ের কোষ এবং কোষের গঠন এটা নিয়ে যে আলোচনা করেছি, আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে এসে গেছি। তো শেষের দিকে আমরা ঈদ পূর্ববর্তী, হ্যাঁ, ঈদের পূর্বে, রমজানের ঈদের ফিতরের পূর্বে আমরা ট্রান্সলেশন এর থেকে শুরু করে এই চ্যাপ্টারের শেষ পর্যন্ত পড়া দিয়েছিলাম। সেখানে ট্রান্সলেশন নিয়ে আলোচনা করা ছিল, আর তার আগেই অলরেডি ট্রান্সক্রিপশন, রিপ্লিকেশন ইত্যাদি নিয়ে আমাদের আলোচনা হয়ে গিয়েছে। তোমরা খেয়াল করবে এগুলো নিয়ে আমাদের আলোচনা হয়ে গিয়েছে। লাস্টলি আমাদের জেনেটিক কোড নিয়ে আলোচনা হয়েছে, যে ডিপ্লেট কোড সেটি নিয়ে আলোচনা হয়েছে। তো এর মধ্যে ট্রান্সলেশন থেকে শুরু করে এই চ্যাপ্টারের শেষ অবধি আমরা দুটো সিকিউ এর জন্য, ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন পাবো। একটি হচ্ছে ট্রান্সলেশনের প্রক্রিয়া, ট্রান্সলেশনে কী কী উপকরণ লাগবে এটি আসলে তেমন মোস্ট ইম্পর্টেন্ট নয়। আর একটি হচ্ছে এর আগে যেটা আমাদের পড়ানো হয়েছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, এই ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য, এটি কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা প্রয়োগমূলকের জন্য মানে ভয়ের জন্য, অথবা উচ্চতর দক্ষতা মানে ভয়ের জন্য। কাজে আজকে আমি আর কোডন কি, কোডন কতগুলো রয়েছে, স্টার্ট কোডন কোনটি, স্টপ কোডন কোনটি, তারপর তোমার এগুলো কিন্তু অবজেক্টিভের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি কিন্তু তোমাদের এগুলো সব বোঝার মানে প্রয়োজনেই আলোচনাগুলো আমি করছি। আর কি একটা আমাদের সমস্যা হয়ে যায় যে আমরা উদ্দীপক বুঝতে পারি না। উদ্দীপক বুঝে যে আমরা উত্তর যদি না করতে পারি, তাহলে কিন্তু আমাদের পড়াটা কিন্তু সম্পূর্ণটা বৃথা যাবে। বিষয়টা খুব খেয়াল করো। আমরা মনে করো অনেক পড়ে গেছি, এই ট্রান্সলেশন প্রশ্নটা এসেছে, কিন্তু এমনভাবে উদ্দীপকটা দিয়েছে আমরা কিছুতেই বুঝতে পারছি না। কঠিনভাবে আয়ত্ত করে গেছে, দারুণভাবে লিখবে, কিন্তু মোটেই সে বুঝতে পারলো না যে এটা ট্রান্সলেশন। অন্য কিছু একটা মনে করে নিল, সমানে সেটা লিখলো। ধরে না, মনে করো যে রিপ্লিকেশন মনে করলো, রিপ্লিকেশন মনে করে কঠিনভাবে লিখলো, পড়াটা সে করেছে। আরেকজনটা উদ্দীপক ঠিকই বুঝেছে, সুন্দরভাবে উদ্দীপকটা বুঝেছে, ট্রান্সলেশন প্রক্রিয়াটা বরং ভালোভাবে সে জানে না, অল্প আফসা সে জানে। এবং আফসা সে যেটুকু জানে সেইটুকু সুন্দর করে লেখার চেষ্টা করে কোনো রকমের 5-7টা বাক্য লিখতে পেরেছে। আর একজন ওই উদ্দীপক না বুঝে সমানে রিপ্লিকেশন লিখে গেছে, সে মুখস্থ বিদ্যায় পারদর্শী, হ্যাঁ, লিখে গেছে। এখন বড় মার্কস কে বেশি পাবে? উত্তর দাও তোমরা। যে মানে বুঝে লিখছে, ট্রান্সলেশন করতে অল্প একটু লিখেছে, সে একটু হলো নাম্বার পাবে। কাজে আমাদের উদ্দীপক বোঝাটা অত্যন্ত জরুরি বিষয়। আমরা উদ্দীপক বুঝে যেন উত্তর লিখতে পারি। এবং সবসময় তোমরা খেয়াল রাখবা, আমাদের চূড়ান্ত বা ফাইনাল পরীক্ষার খাতা দেখার আলোকে আমি কথাগুলো বলছি, যে তোমরা একটা জিনিস করবো, আমি যে গ্রামের ভাষায় বলি যেটা আর কি, যে মাছ যেখানে আছে সেখানে জাল ফেলবে। মানে ইম্পর্টেন্ট প্রশ্ন কি হবে এখানে? হয় ডিএনএ রিপ্লিকেশন, না হয় ট্রান্সক্রিপশন, না হয় ট্রান্সলেশন, না হয় মাইটোকন্ড্রিয়ার গঠন, না হয় ক্লোরোপ্লাস্টের গঠন, তাই না? না হয় রাইবোজোম, না হয় লাইসোজোম, না হয় তোমার কোষপ্রাচীরের গঠন, না হয় প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলের গঠন, মডেল সংক্রান্ত বর্ণনা। এই যে আমি অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন বললাম, এইগুলো বাদে তুমি উদ্দীপকটা সমানে খোঁজার চেষ্টা করছো গলজি বডি নিয়ে, কখনো খুঁজছো তোমার সেন্ট্রিওল নিয়ে, উদ্দীপক খুঁজতেছো। এটা তোমার নেহাতি বোকামি হবে না। একটা প্রশ্নের ধারা দেখে তো তোমাকে উদ্দীপককে একটু ধারণা নিতে হবে, ধারণা থাকতে হবে যে এই উদ্দীপকটা এরকম জায়গা থেকে হওয়ার খুব প্রবাবিলিটি রয়েছে। তার মানে ঘটনাটা আমার গ্রামের ভাষায় আমি এটাই বলতে চাচ্ছি, যে মাছ যেখানে আছে, যারা মাছ মারে নদীর ধারে, তারা কিন্তু জিনিসটা বুঝতে পারবে যে এই জায়গাতে খাওয়া দিলে আমি মাছটা কোথায় আছে বুঝতে পারবো। আর যে কোনোদিনও মাছ মারে নাই, সে কথা আসলে বুঝতে পারবে না। সে যে আনকাবলি খালি খাওয়া দিয়ে যাবে, মাছ যেখানে আছে জানবে না, নদীতে কোথায় মাছ আছে জানবে না। কাজে তোমরা যদি চ্যাপ্টার পড়ে থাকো, আমি নিশ্চিত তোমরা এবং উদ্দীপক সংক্রান্ত প্র্যাকটিস করো। উদ্দীপক সংক্রান্ত তোমাদের একটা সৃজনশীলতা আসতে হবে। কেন সৃজনশীল এটা কিন্তু একটা বিরাট ভালো দিক, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এটা খারাপ দিক হয়ে যাচ্ছে। হয়তো আমরা যা তা একটা লিখছি, হয়তো নাম্বার পেয়ে যাচ্ছি, হয়তো পাস করে যাচ্ছি, কিন্তু তা কিন্তু নয়। সৃজনশীলে আমার ওই টিটি কলেজের, আমি যেমন সৃজনশীল ট্রেনিং করি সরকারিভাবে, রাজশাহী কলেজের যে রিনা ম্যাডাম, উনিও ছিলেন আমার সঙ্গে। নিউ কলেজের কয়েকটা টিচার ছিলেন, রিনা ম্যাডাম এইচএস টিচারের পরিচালক ছিলেন, নিউ কলেজে এসেছিলেন। তারপরে তোমাদের একজন জীববিজ্ঞানের খুব ভাইয়ের নাম করা, উনি ছিলেন। তো আমরা একসঙ্গে ট্রেনিং করতে লেগে আমার সামাদ স্যারের কথা খুব মনে আছে। প্রথমটা একটু শোনো। সামাদ স্যার টিটি কলেজের প্রিন্সিপাল ছিলেন। টিটি কলেজের লোক, আবার তুমি সম্পূর্ণ ভিডিও করো, আমি তো ভিডিও করতে বলছি। আমার হচ্ছে টিটি কলেজের
যে প্রিন্সিপাল ছিলেন সামাদ স্যার, উনি কি বলেছিলেন, রিয়েলি যেটা বলেছিলেন, উনি একজন যেটা হলেও মনীষী না হয়, মনীষী হয়তো আপনি আমরা বলতে পারবো না। উনি বলছিলেন যে আরে তোমরা এই ট্রেনিংটা করো, তোমরা যারা ছাড়া আসো, তোমরা না আপনি করে বলতে হয়, হ্যাঁ উনি আমার সিংড়ার লোক সামাদ স্যার। তো উনি আপনি করে বলছিলেন যে আপনারা যারা পুরুষ টিচার আছেন, যারা মহিলা টিচার আছেন, মহিলা টিচারকে উল্লেখ করে বলি যে আপনারা যদি শ্বশুর শাশুড়ি ঘর করতে হয় তাহলে সৃজনশীল ট্রেনিং করে আপনার কাজে লাগবে। কীভাবে কাজে লাগবে উনি এইভাবে গল্পটা করেছিলেন, আমার খুব ভালো লেগেছে, সেটাও খুব ভালো লেগেছে। যে বলছে যে আপনি শ্বশুর বাড়িতে যে শাশুড়ি বলছে যে এইরকম, শ্বশুর বলছে এইরকম, দেওয়ার বলছে এইরকম, তখন তো তোমার ওই শ্বশুরের ঘর করতে হবে। সামসার বোঝা তোমার তো শ্বশুরের ঘর করতে হবে, এটা একমাত্র সৃজনশীলের দ্বারা সম্ভব। তোমার সৃজনশীল একটা বুদ্ধি আসতে হবে। তুমি মনে করছো যে আমি ফার্স্ট ক্লাস একটা ডিগ্রি পেয়ে আসছি, আমি ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর আমাকে ওই শ্বশুর বাড়ির লোকজন এটা বললো কেন, শাশুড়ি এটা বললো কেন, আমার দেওর এটা বললো কেন, তাহলে আগে আমাকে ডিসিশন নিতে হবে যে আমি শ্বশুর বাড়ির সংসার করবো। উনি এগুলো বলেন না, এই কথাগুলো আমি বানিয়ে বলছি, পরের কথাগুলো আগে এই কথাগুলো তো বানিয়ে বলছি, বুঝতে পেরেছো? যে তাহলে আগে ডিসিশন নিতে হবে যে আমি ইউনিভার্সিটিতে অমুক ডিপার্টমেন্ট থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, কাজেই বাবা আমি তোমাদের কথা অত শুনতে রাজি নই, আমি তোমাদের থেকে কম না, আমার শ্বশুরের ঘর হোক, স্বামীর ঘর হয় হোক, না হয় না হোক, আমি দরকার সেপারেট হয়ে যাবো। আর যদি তুমি ডিসিশন নাও, এবার আমি সমাজের কথা আসছি, যদি তুমি ডিসিশন নাও, মানে উনি এভাবে কথাটুকু বলেন নাই, তুমি যদি ডিসিশন নাও যে না আমি শ্বশুর বাড়ি ঘর করবো, তাহলে শ্বশুর কি বলতেছে, সে শাশুড়ি আবার বলছে এরকম, দেওর আবার বলছে এরকম, তাহলে সেই ক্ষেত্রে তোমার সৃজনশীল একটা বুদ্ধি তোমাকে বার করতে হবে, বের করতে হবে, এইটাই সৃজনশীলতা। কিন্তু আমরা একটা যাতায়াত করে একটা জগা খিচুড়ি অবস্থা করে ফেলেছি সৃজনশীলতা। কিন্তু সৃজনশীলতাকে সৃজনশীল প্রশ্নের কিন্তু এবং উত্তর যদি নিজে করতে শেখো, তাহলে আমার কিছুটা হলেও এখনই আস্থা চলে এসছে যে সৃজনশীলতার বিরাট পজিটিভ দিক রয়েছে। তবে আমার একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু রয়েছে। আমি তোমাদের জ্ঞাতার্থে বলছি, তোমরা ম্যাচিউর হয়ে গেছে, ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট, আমার কিছুটা প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নটা হচ্ছে এটা এমনটি তো নয় যে আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোকে, তৃতীয় বিশ্বের কিছু কিছু অনুন্নত দেশকে না, ওরা উন্নত দেশগুলো, উন্নত দেশ কোনগুলো তোমরা নিশ্চয়ই জানো, ইন্টারমিডিয়েট বলো, উন্নত দেশগুলো কিছু কিছু মত চাপিয়ে দেয়। মনে করো একটা ওষুধ আবিষ্কার, আমি গল্পটা এইভাবে বলি, একটা ওষুধ আবিষ্কার করি, সেই ওষুধটা আবিষ্কার করে আগে মানুষের আগে কি নিজে খাবো, আমি খালি তো আমি মরতে পারি, আগে ধরো বিড়ালে খাওয়ালাম, বিড়াল আমার স্তন্যবায়ী, তারপরে আমার যদি বিশ্বাস থাকে যে আমি বাঁচবো, যে করতে যে সায়ানাইড বিষ যে আবিষ্কার করেছে, শোনা যায় যে উনি নাকি মারাই গিয়েছেন নাকি, বা ওনার বউ মারা গিয়েছেন, অথচ সায়ানাইড বিষের স্বাদ কেমন এটা আজ পর্যন্ত আমরা জানতে পারি। সায়ানাইড বিষের স্বাদ কেমন এটা আমরা আজ পর্যন্ত কিন্তু বলতে পারি না। আমার একটা স্টুডেন্ট সম্ভবত রাজশাহী মেডিকেলে পাশ করে, রাশেদ নামের স্টুডেন্ট, এই আহমদপুর প্রাইমারি স্কুলের পিছনে বাসা হতো। তো রাশেদই মনে হয় বলছিল, মানে একটু হলেও সৃজনশীলতা থেকে তোর ভিতর থেকে বাড়িয়েছে। আমি গল্পটা পড়াতে লেগে পড়েছি, তো বলছে স্যার লিখে নেবে যে সুইট সাওয়ার এগুলো লিখে নেবে, আমি নিয়ে যখন বলছে আমি মরে যাচ্ছি, ওটা ঠিক চিহ্ন দিল, ঠিক চিহ্ন দিতে হবে না, দারুণ বুদ্ধি দিল, আমার কাছে দারুণ বুদ্ধি দেওয়া আসলে না, বুদ্ধিটা আসলে ভালো করেছে। উনি ঠিক চিহ্ন দিতে পারতেন কিনা সাইলেন্ট বিষয় আবিষ্কার, সেটা কিন্তু একটা আলাদা বিষয়, কিন্তু বুদ্ধিটা আমার কাছে খুব ভালো লেগেছে। কাজেই সৃজনশীলতার একটা বিরাট ভালো দিক আছে। আমি এক কথা বলতে গিয়ে হাজার কথা বলে ফেলেছি, তোমরা ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তো মূলত আমি মূল কথা বলতে চাইছি, আমি উদ্দীপক বুঝতে হবে, আমি একটু উদ্দীপক খালি বলবো। এবার আমি উদ্দীপক বলছি, এই উদ্দীপকের আলোকে তোমরা প্রশ্নের উত্তর দেবা। জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক জিন নিয়ে আলোচনা করতে গিয়ে কোন এক পর্যায়ে বলে বসলেন যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় রিপ্লিকেশন প্রক্রিয়ায়, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় পি নামক একটি প্রক্রিয়ায়, এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয় কিউ নামক একটি প্রক্রিয়ার সাহায্যে। আমি কি কথাটুকু বললাম যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় রিপ্লিকেশন নামক একটা প্রক্রিয়ার সাহায্যে, এমআরএনএ থেকে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় পি নামক প্রক্রিয়ার সাহায্যে, এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয় কিউ নামক প্রক্রিয়ার সাহায্যে।
এবার আমি উদ্দীপকের প্রশ্নটি তোমাদের কাছে রাখছি, সেটি তোমার বয়ের প্রয়োগমূলক হতে পারে, ভয়ের উচ্চতর দক্ষতার হতে পারে। প্রশ্নটি এরকম যে পি এবং কিউ প্রক্রিয়া দুটির পার্থক্য আলোচনা করো। আমার উদ্দীপক শেষ, এবার কি বলবা? প্রথমে জ্যোতি বলবে। উদ্দীপের সময় কিন্তু খুব সংক্ষিপ্ত, দ্রুত বলবে। উদ্দীপকের পি নামক প্রক্রিয়াটি হচ্ছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া এবং কিউ নামক প্রক্রিয়াটি হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়া। নিচে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রক্রিয়ার পার্থক্য বর্ণনা করা হলো। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া বলে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে ট্রান্সলেশন প্রক্রিয়া বলে। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এটিপি, জিটিপি, সিটিপি এবং ইউটিপি ব্যবহৃত হয়। ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রায় 20টি অ্যামাইনো অ্যাসিড ব্যবহৃত হয়। আর ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় নিউক্লিয়াসে সংঘটিত হয় এবং ট্রান্সলেশন প্রক্রিয়ায় সাইটোপ্লাজমে সংঘটিত হয়। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার ক্ষেত্রে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার ক্ষেত্রে রাইবোজোমের কোনো সম্পর্ক নেই, আর ট্রান্সলেশন প্রক্রিয়াটি রাইবোজোমের সাথে সম্পর্কিত। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় আরএনএ পলিমারেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ট্রান্সলেশন প্রক্রিয়ায় অ্যাক্টিভেটিং এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থ্যাংক ইউ জ্যোতি, খুব সুন্দর বলেছো। তবে কিছু ভুল ত্রুটি থাকবে, কারণ আমাদের শর্ত এটা যে আমরা সৃজনশীল প্রশ্নগুলোর যে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার উত্তর দেবো সেগুলো আমরা না দেখে দেবো। যথাসম্ভব আমরা চেষ্টা করব না দেখে দেওয়ার জন্য, কিন্তু যেহেতু আমরা না দেখে বলতে গেলে আমাদের একটু ভুল হয়ে যেতে পারে বা বেঁধে যেতে পারে, একটু দেখার প্রশ্ন আসতে পারে। কাজেই আমরা একটু বইয়ের দিক তাকাতে পারি, একভাব তাকিয়ে বলা এটা তোমাদের জন্য ডিসক্রেডিট আমি বলবো, তার মানে তোমার পড়া ভালো হয় নাই। কাজে এই ভুল ত্রুটি যেগুলো হবে আমি সেই ভুল ত্রুটিগুলো এই ক্ষেত্রে আলোচনা করবো না, কিন্তু অনেক আলোচনা করেছি, সেটা আমরা পরবর্তীতে আবার প্রয়োজনে তোমাদের প্রশ্নের আলোকে আলোচনা করবো। ধন্যবাদ। এবার কে বলবো? ধন্যবাদ মালিয়া। উদ্দীপকের পি প্রক্রিয়াটি হলো ট্রান্সক্রিপশন ও কিউ প্রক্রিয়াটাই হলো ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশনের মধ্যে কিছু পার্থক্য উল্লেখযোগ্য রয়েছে। ট্রান্সক্রিপশন হলো আরএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া। ট্রান্সলেশন হলো এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া। ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে এটিপি, জিটিপি, ইউটিপি ও সিটিপি ব্যবহৃত হয়। ট্রান্সলেশনের জন্য 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড ব্যবহৃত হয়। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি ঘটে নিউক্লিয়াসের মধ্যে, কিন্তু ট্রান্সলেশন প্রক্রিয়াটি সাইটোপ্লাজমে সংঘটিত হয়। ট্রান্সক্রিপশনের জন্য রাইবোজোম কোনো ভূমিকা পালন করে না, কিন্তু ট্রান্সলেশন প্রক্রিয়াটি রাইবোজোমের সাথে সংশ্লিষ্ট। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় আরএনএ পলিমারেজ এনজাইম ব্যবহৃত হয় এবং ট্রান্সলেশন প্রক্রিয়ায় অ্যাক্টিভেটিং এনজাইম ব্যবহৃত হয়। খুব সুন্দর বলেছো মালিয়া। ভুল ত্রুটি সামান্য হলে আমরা এগুলো ধরবো না বলেছি, তুমি রেগুলার পড়া দিতে চাও, এই জন্য অসংখ্য ধন্যবাদ। এবার নেক্সট এই বলার সুযোগ দেবা, বুঝছো? এবার আমাদের ইয়াশা আমাদের উদ্দীপকের আলোকে প্রয়োগমূলক বা উচ্চতর দক্ষতার আলোকে উত্তরটি উপস্থাপন করবে। ধন্যবাদ ইয়াশা। উদ্দীপকে ট্রান্সলেশন ও ট্রান্সক্রিপশন নিয়ে আলোচনা করা হয়েছে। নিচে ট্রান্সলেশন ও ট্রান্সক্রিপশনের মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো। ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হয় এবং ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হয় এবং ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে আরএনএ থেকে প্রোটিন উৎপন্ন হয়। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় জিটিপি, সিটিপি, ইউটিপি, এটিপি ইত্যাদি উপকরণ ব্যবহৃত হয় এবং ট্রান্সলেশন প্রক্রিয়ায় 20টি অ্যামিনো অ্যাসিড ব্যবহৃত হয়। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি কোষের নিউক্লিয়াসে সংঘটিত হয় এবং ট্রান্সলেশন প্রক্রিয়াটি সাইটোপ্লাজমে সংঘটিত হয়। ট্রান্সলেশন প্রক্রিয়াটি রাইবোজোমের সাথে সম্পর্কিত নয়। ট্রান্সলেশন প্রক্রিয়াটি রাইবোজোমের সাথে সম্পর্কিত। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়
পলিমারেজ এনজাইম ব্যবহৃত হয়, কিন্তু ট্রান্সক্রিপশন প্রক্রিয়াতে আরএনএ পলিমারেজ এনজাইম ব্যবহৃত হয় না, অ্যাক্টিভেটিং এনজাইম ব্যবহৃত হয়, মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, সুন্দর বলেছো। তো আমরা কিন্তু তোমাদের মানে মতের ভিত্তিতেই কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো আপলোড করে থাকি। সেখানে কেউ চাইলে ভিডিও আপলোড করার অনুমতি নাই দিতে পারো। কারণ আমি যদি আমাকে উপস্থাপন করতে না চাই, আমি যদি আমাকে দেখাতে না চাই, তাহলে কেন আমাকে কোনো মিডিয়া দেখাবে? আমি এমনি কথা বলে আমি সেটা বোঝাতে চাই, আমি আমার বডি শো করতে চাই না। তাহলে আমাকে তো জোর করার অধিকার কারো নেই। আসলে এটা আমার পার্সোনাল একটা লাইফ, আমার পার্সোনাল লাইফে কারো ইন্টারফেয়ার করার অধিকার নেই। আমি যদি আমাকে দেখাতে না চাই, আমার ফেস দেখাতে না চাই, কেন আমাকে দেখাবো? কাজেই আমি যে কথাটি বলছি, এই পার্সোনাল লাইফে কেউ ইন্টারফেয়ার করবো না, এবং আমরাও করতে চাইবো না। যারা ভিডিও করতে আগ্রহী তারাই শুধুমাত্র ভিডিও করে আমাদের এই চ্যানেলে আপলোড করব। পরবর্তীতে তোমরা পড়াগুলো নিজেরা সংশোধন করে নিবা, যে আমি কোথায় ভুল বলেছিলাম, আমি এত ভুল বলছি কেন, আমি নেক্সট ডেটে পড়া দিতে গিয়ে সুন্দর করে পড়া বলবো। ধন্যবাদ। এবার কে বলবে? এবার ত্রিনা বলবে। ধন্যবাদ ত্রিনা, সুন্দর করে উপস্থাপন করো। ধন্যবাদ। উদ্দীপকে কি এবং কি প্রক্রিয়াটি যথাযথ ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, যে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মধ্যে তুলনামূলক পার্থক্য ব্যাখ্যা করা হলো। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি হলো ডিএনএ থেকে গঠিত রাসায়নিক তথ্যসমূহ এমআরএনএ অণুতে কপি করার প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে। ট্রান্সলেশন এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া। ট্রান্সক্রিপশনে এটিপি, জিটিপি, ইউটিপি, সিটিপি এর উপকরণগুলো ব্যবহৃত হয়। ট্রান্সলেশনের ক্ষেত্রে ডিস্টিক কোডন ব্যবহৃত হয়। ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে রাইবোজোমের সংশ্লিষ্ট প্রয়োজন নেই, কিন্তু ট্রান্সলেশনের ক্ষেত্রে রাইবোজোম সংশ্লিষ্ট ভূমিকা পালন করে। ট্রান্সক্রিপশন নিউক্লিয়াসের সংগঠিত হয়, ট্রান্সলেশন সাইটোপ্লাজমে সংগঠিত হয়। ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে আরএনএ পলিমারেজ এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ট্রান্সলেশনের ক্ষেত্রে অ্যাক্টিভেটিং এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ ত্রিনা, খুব সুন্দর বলেছো। এবার নেক্সট কে বলবা? এবার মেধা বলবে। মেধা সুন্দর করে পড়া উপস্থাপন করবা, উচ্চতর দক্ষতামূলক কিংবা প্রয়োগমূলক হিসাবে। ধন্যবাদ। উদ্দীপকের পি ও কিউ হলো ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য বর্ণনা করা হলো। ট্রান্সক্রিপশন ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে, আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে ট্রান্সলেশন বলে। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি ফর্মগুলো ব্যবহৃত হয়। ট্রান্সলেশন প্রক্রিয়ায় 20টি অ্যামাইনো অ্যাসিড ব্যবহৃত হয়। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াসের ভেতরে সংগঠিত হয়। ট্রান্সলেশন প্রক্রিয়াটি সাইটোপ্লাজমে সংগঠিত হয়। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি রাইবোজোমের সাথে সম্পর্কিত নয়। ট্রান্সলেশন প্রক্রিয়াটি রাইবোজোমের সাথে সম্পর্কিত। আর ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি আরএনএ পলিমারেজ এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর ট্রান্সলেশন প্রক্রিয়ায় অ্যাক্টিভেটিং এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর প্রস্তুতি দিয়ে আমরা ভিডিওতে আপলোড করার চেষ্টা করব, কিন্তু যেহেতু আমরা সময় বেশি নিতে পারবো না, এই জন্য শর্ট যেগুলো সেগুলো শুধুমাত্র আমরা ভিডিওতে আপলোড করব। যেগুলো অনেক বড়, যেমন ট্রান্সলেশন প্রক্রিয়া, রিপ্লিকেশন প্রক্রিয়া, এগুলো যদি পরে আমরা ভিডিওতে আপলোড করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। যার জন্য শর্ট কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেমন ডিএনএ আরএনএ পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। খুব সহজ মনে হচ্ছে, 9-10 পড়েছো, এইচেও বোধহয় পড়েছো, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কারণ আমরা প্রশ্ন খাতার সাথে সম্পৃক্ত ফাইনাল পরীক্ষার কাজে বিষয়গুলো আমাদের মাথায় থাকে। ধন্যবাদ। এবার কে বলবে? এবার আমাদের বলো, তোমার নামটা কি? তুমি নিজে বলো। নিলয়। এবার আমাদের নিলয় বলবে। নিলয় বলবে, একটু ভালো করে একটা গুরুত্বটা ওখান থেকে নিম্নে এদের পার্থক্য বর্ণনা করা হলো। ট্রান্সক্রিপশন প্রক্রিয়া ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে, এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে ট্রান্সলেশন বলে। ট্রান্সক্রিপশন সাধারণত এটিপি, জিটিপি, সিটিপি এবং
বিদ্যমান থাকে। ট্রান্সলেশনে 20টি অ্যামিনো অ্যাসিড ব্যবহৃত হয়। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি সাধারণত নিউক্লিয়াসে সংযোজিত হয়। ট্রান্সলেশন প্রক্রিয়াটি সাধারণত সাইটোপ্লাজমে সংযোজিত হয়। ট্রান্সক্রিপশনে রাইবোসোম সংশ্লিষ্ট থাকে না। ট্রান্সলেশনে রাইবোসোম সংশ্লিষ্ট থাকে। ট্রান্সক্রিপশনে আরএনএ পলিমারেজ এনজাইম ব্যবহৃত হয়। আর ট্রান্সলেশনে অ্যাক্টিভেটিং এনজাইম ব্যবহারের মাধ্যমে সংঘটিত হয়। ধন্যবাদ নিলয়, খুব সুন্দর বলেছো নিলয়। এবার নেক্সট কে বলবো, একটু হাত জাগাও। হ্যাঁ, এবার রাতুল বলবো। রাতুল, তাহলে আমাদের নেক্সট কে আমাদের পড়াটা উপস্থাপন করবে? রুদ্র বলেছে, এবার আমাদের রুদ্র পড়া উপস্থাপন করবে। হ্যাঁ রুদ্র, ধন্যবাদ। উদ্দীপকে ট্রান্সলেশন এবং ট্রান্সক্রিপশনকে ইঙ্গিত করা হয়েছে যথাক্রমে পি এবং কিউ দ্বারা। উদ্দীপকের পি হচ্ছে ট্রান্সক্রিপশন এবং কি হচ্ছে ট্রান্সলেশন। ডিএনএ অণু হতে গঠিত রাসায়নিক তথ্যগুলোকে আরএনএ অর্থাৎ এমআরএনএ অণুতে কপি করার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে ট্রান্সক্রিপশন এবং ডিএনএ অণু থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। ডিএনএ অণুতে যথাক্রমে এটিপি, ইউটিপি, জিটিপি, সিটিপি এই তথ্যগুলো ব্যবহৃত হয় এবং ট্রান্সলেশন প্রক্রিয়াতে যথাক্রমে 20টি অ্যামিনো অ্যাসিড ব্যবহৃত হয়। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি সাধারণত কোষের মধ্যে নিউক্লিয়াসে সংঘটিত হয় এবং ট্রান্সলেশন প্রক্রিয়াটি সাইটোপ্লাজমে সংঘটিত হয়। এই ক্ষেত্রে ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে রাইবোসোম সাধারণত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না, কিন্তু ট্রান্সলেশন প্রক্রিয়ায় রাইবোসোম সংশ্লিষ্ট থাকে। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় সাধারণত আরএনএ পলিমারেজ এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর ট্রান্সলেশন প্রক্রিয়ায় অ্যাক্টিভেটিং এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, ধন্যবাদ রুদ্র, সুন্দর বলেছো। আর একটু পড়া না দেখে বলতে গেলে যে এই জায়গায় একটু সমস্যা হবে। দ্যাটস নট ম্যাটার। তোমরা যে এইভাবে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার প্রস্তুতি নিয়ে এসে না দেখে এখানে বলছো, আমি যখন এক্সাম নেব, আমি যখন চ্যাপ্টার ফাইনাল এক্সাম নেব, তখন তো তুমি তোমার মনের কথা সব খুলে বলতে পারবা। কতগুলো বাক্য বলতে হবে যেগুলো আমাদের আলোচনা করা রয়েছে, যার জন্য যখন না দেখে বলতে যাবা তখন একটু ভুল ত্রুটি হতেই পারে। দ্যাটস নট ম্যাটার। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার কি, যে আমরা এখান থেকে কিন্তু এরকম একটা দক্ষ হয়ে উঠবো বলে আমি আশা রাখছি। আমি তোমাদের টিচার হিসাবে এটা আশা রাখছি যে একজন ভালো উপস্থাপক হিসাবে, একজন ভালো বক্তা হিসাবে, এমনকি ফিউচার নেতা হিসাবে। নেতা বলতে কিন্তু শুধু আসলে পলিটিক্যাল নেতা না, নেতা তুমি যে সেক্টরে কাজ করো না কেন, তুমি একটা কোম্পানিতে যদি কাজ করো, কোম্পানিতে যদি তোমার বক্তব্য রাখতে হয়, তাহলে ওই কোম্পানির ওই যে তোমার মানে যারা নিচু স্তরে কর্মকর্তা রয়েছে, তোমার তুমি তাদের বস, তাহলে সেখানে বক্তব্য রাখতে গেলে তাদের উদ্দেশ্যে তোমাকে কথা বলতে হবে না। অনেকে বলতে হবে তুমি এটা করো না কেন, অনেকে হয়তো বলতে হবে যে আপনি এটা সুন্দর করেছেন, তাহলে তোমাকে বক্তব্য রাখতে হবে। কাজেই বক্তব্য রাখার সামর্থ্যটা যেন আমরা অর্জন করে নিতে পারি, সেই উদ্দেশ্যেও কিন্তু আমার এই প্রচেষ্টায় তোমরা সহযোগিতা করবা। ধন্যবাদ।